আপনাদের স্বাগত জানাই আপন ভূমি অনুষ্ঠানে। আপন ভূমি, জমি, মাটি, এই তো জীবন। এবং কতদিনই না মাটির উপরে আমরা থাকি, যতদিন থাকি তারপরে এই মাটি নিয়েই আমাদের বিরোধ। যেখানে যাই সেখানে, পরিবারের মধ্যে, মহল্লার মধ্যে, দেশে বিদেশে, সীমানা নিয়ে, রাষ্ট্রে রাষ্ট্রে সীমানা নিয়ে বিরোধ আর বিরোধ, অন্ত নেই। শুধু দর্শক, আমরা পরিবারের মধ্যে যদি শান্তি বজায় রাখতে চাই এবং পারস্পরিক সম্পর্ক যদি আমরা ভালো প্রত্যাশা করতে চাই, তাহলে প্রথমেই ভূমিকেন্দ্রিক যে বিরোধগুলো আছে, সমস্যাগুলো আছে, এগুলোকে চিহ্নিত করতে হবে এবং এই চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করতে হবে। তা আসুন আজকে আমরা দেখব একটি সহকারী কমিশনার ভূমি অফিসে যে ওখানে আগন্তুক ভূমি মালিকরা কী ধরনের বিরোধের কথা, কষ্টের কথা উপস্থাপন করেন। তা শুনে আমরা পরবর্তীতে অনুষ্ঠানে আমরা আরও দেখব কোন অফিসার কোন দায়িত্বে আছেন, তিনি কি বলেন। চলুন অনুষ্ঠানের দিকে যাই, তাদের কথা শুনি। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এখানকার মানুষের প্রধান সম্পদ হল ভূমি। ভূমি শুধু অর্থনৈতিক সম্পদের উৎস নয়, এটি পারিবারিক ও সামাজিক মর্যাদার প্রতীকও বটে। কিন্তু এই ভূমিকেই ঘিরে দেশে প্রতিনিয়ত অসংখ্য বিরোধ, মামলা ও দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরে জমির মালিক পর্যন্ত প্রায় সবাই কোনো না কোনোভাবে ভূমি সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই ভূমির মালিকানাত্ব পূর্বপুরুষ থেকে আমরা যারা ওয়ারিশরা আছি, আমাদের উপরে তার চেয়ে অনেক বেশি পরিমাণ দায়িত্ব, যে দায়িত্ব দিয়ে ওই সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন তাদেরকে সেই ওয়ারিশগুলোকে সঠিকভাবে যাতে আসে, সেই জন্য আমরা প্রত্যেকটা সাধারণ নাগরিক, সাধারণ জনগণ, তাদের উচিত সহযোগিতা করা। আমরা যারা ওয়ারিশান সম্পত্তির মালিক হিসাবে ওয়ারিশ সনদ তৈরি করার ক্ষেত্রে একে অপরকে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সিটি কর্পোরেশন এবং ভূমি অফিস তাদের চেয়ে বেশি আমাদের উপরে দায়িত্ব। আমরা যারা ওয়ারিশ, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা যারা প্রতিবেশী, যারা সব কিছু জানেন, তাদেরকে সহযোগিতায় এগিয়ে যদি না আসেন, তাহলে এই ভূমি অফিস বলি আর এই সিটি কর্পোরেশন বলি, তারা কেউই এটাকে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, সঠিক ডকুমেন্ট তৈরি করতে পারবে না। সকলকে একে অপরকে ঠকানোর চিন্তা না করে সঠিক ওয়ারিশকে ওয়ারিশান হিসাবে, যোগ্য হিসাবে তাদেরকে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা সবচেয়ে বেশি পরিমাণ জরুরি। এটাই গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। এই সমস্যার মূল কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর শিকড় রয়েছে আমাদের আইনি কাঠামোর জটিলতায়, সামাজিক আচরণের বিকৃতিতে, অবক্ষয়ে। ভূমি মালিকানা বিরোধ বাংলাদেশে একটু খুবই সাধারণ ঘটনা। দেখা যাচ্ছে প্রতিটা পরিবারে যারা ভূমি মালিক, তাদেরই মালিকানা সংক্রান্ত কিছু বিরোধ বিদ্যমান রয়েছে। মালিকানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বা বিরোধ এই জটিলতা নিরসনকল্পে প্রত্যেকটা ব্যক্তিরই আমার মতে ল্যান্ড লিটারেসি বা ভূমি সংক্রান্ত কিছু জ্ঞানের প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভূমি মালিক আছি, কিন্তু আমাদের ভূমি সম্পর্কিত জ্ঞান একদমই সীমাবদ্ধ বা নেই বললেই চলে। সুতরাং কিছু বেসিক ভূমির জ্ঞান অর্জন করলে কিন্তু ভূমি মালিকানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সম্ভব। ভূমি মালিকানার ভিত্তি সেটা হলো আমাদের দখল, দাখিলা এবং দলিল। এই তিনটি বিষয়কে আমাদের অবশ্যই সামনে রাখতে হবে। দখল নিশ্চিত করতে হবে, একটা জমি কেনার পরপরই দেখতে হবে তার দলিলের ধারাবাহিকতা মিল আছে কিনা, পূর্বের মালিকগণ সঠিকভাবে ভূমির মালিক ছিলেন কিনা, তারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন কিনা, রেকর্ডে মালিকগণের নাম ছিল কিনা, তাদের নামজারিগুলো ছিল কিনা। এটার ওপর ভিত্তি করে আমরা যদি ল্যান্ডটা ক্রয় করি, সেক্ষেত্রে কিন্তু এই বিরোধটা থাকবে না। এবং ল্যান্ড ক্রয় করার পরপরই পূর্ববর্তী মালিকের থেকে নতুন মালিককে তার দখলটা বুঝিয়ে নিতে হবে এবং নিজের নামে নামজারি করে ভূমি উন্নয়ন কর প্রদান করে যেতে হবে। এতে আমার মতে ভূমি মালিকানা সংক্রান্ত যে জটিলতা বিরোধ থাকে সেগুলো নিষ্পত্তি হবে। মূলত মালিকানার বিরোধের শুরুই হয় আমরা জমিটা কেনার পর দখল ঠিকভাবে রাখি না বা সঠিকভাবে নামজারি করি না। এখান থেকেই মূলত মালিকানার বিরোধের
জন্ম হয়, সূত্রপাত হয়। সুতরাং এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। ভূমি বিরোধের অন্যতম প্রধান কারণ হল রেকর্ড ও জরিপের অসামঞ্জস্যতা। দেশের বিভিন্ন সময়ের সিএস, এসএ, আরএস, বিএস ইত্যাদি জরিপের মধ্যে পার্থক্য থাকায় একই জমি একাধিক ব্যক্তির নামে রেকর্ড হয়। সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল 1935 এর যে 555 যে অনুচ্ছেদ রয়েছে, সেখানে বলা হচ্ছে যে জরিপের গেজেট হওয়ার পরে এটা জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের সঙ্গে সঙ্গেই এগুলাকে পুড়িয়ে দেওয়া। এই ওয়ার্কিং ভলিউমটা মূলত আমাদের একটা খসড়া কার্যক্রম, যে আমি ওই প্লটটাকে কিসের ভিত্তিতে আমি অমুককে দিলাম, এরই একটা কার্যক্রম। এইটা যদি মূলত আপনার যদি, কারণ কি একটা জিনিস আপনাকে বলি, আইনগত বিষয়টা হচ্ছে যে একবার যদি গেজেট হয়ে যায় তাহলে আপনি খসড়া ভলিউম বলেন, অমুক ভলিউম, ওদের আপনার কোনো কাজ হবে না। এটা আপনাকে ওই রেকর্ডটা চেঞ্জ করতে হলেই, মালিকানাটা চেঞ্জ করতে হলেই আপনাকে যথাযথভাবে আপনাকে কিন্তু দেওয়ানি আদালতের মাধ্যমে আপনাকে কিন্তু ওটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতে আপনি মালিকানার বিষয়টা আর আপনার আর এখতিয়ারভুক্ত থাকে না। সেজন্য আমি বারবার আপনাদেরকে অনুরোধ জানাবো, এই যে 10টা স্তর আছে জরিপের, এই 10টা স্তরের প্রথম যে 2-3টা স্তরে এখানে যদি আপনি পার্টিকুলারলি আপনার নামটা অন্তর্ভুক্ত হলো কিনা, আপনার অংশটা সঠিকভাবে খতিয়ানে আসলো কিনা, এই জিনিসটা যদি আপনারা নিশ্চিত হন, তাহলে আর আপনার পরবর্তী কখনো কোনো অবস্থাতেই আপনি আপনার জমি নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। এতে করে জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং মামলা মোকদ্দমা শুরু হয়। একজন ভূমি মালিকের মৃত্যুর অব্যবহিত পরে থেকে তার ওয়ারিশরা ভূমির মালিকানা প্রাপ্ত হন, ন্যাচারালি প্রাপ্ত হন। এতে কোনো কাগজপত্র বা কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু পরবর্তী ভূমি মালিকানার ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু লিটিগেশন নিয়মকানুনের মধ্যে দিয়ে পরবর্তী ভূমি মালিকগণকে যেতে হয়। দেখা যায় ভূমি মালিকানার ওয়ারিশের ক্ষেত্রে আমাদের লোকাল যে জনপ্রতিনিধিগণ আছেন, সংশ্লিষ্ট ভূমি অফিস বা অন্য অন্য দপ্তরের সংশ্লিষ্টতা রয়েছে। এক্ষেত্রে একজন ওয়ারিশ যিনি ভূমি মালিকানা লাভ করেছেন, তার পিতা বা দাদা বা যে কোনো কারো থেকে যিনি ভূমি মালিকানা প্রাপ্ত হয়েছেন ওয়ারিশের ভিত্তিতে, যতজন ওয়ারিশ আছেন তারা সর্বপ্রথম স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তার ওয়ারিশান সনদটা সংগ্রহ করবেন। এটার ভিত্তিতে আমাদের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 বা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ওয়ারিশান সম্পত্তি নামজারির ক্ষেত্রে অবশ্যই বণ্টননামা দলিল সম্পাদন করতে হবে। সুতরাং একজন ব্যক্তি তার ওয়ারিশ সনদ সংগ্রহ করে তার দখল অনুযায়ী বা তারা যেভাবে প্রত্যেকটা ওয়ারিশের ঐকমত্যের ভিত্তিতে তারা একটা রেজিস্টার্ড বণ্টননামা দলিল সম্পাদন করবে। এরপর সংশ্লিষ্ট ভূমি মালিক, ওয়ারিশ মূলে যে ভূমি মালিক, তারা নামজারির জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে আবেদন করে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করবেন। কিন্তু দেখা যায় বাংলাদেশের বাস্তবতায় বণ্টননামার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ারিশরা একমত হতে পারেন না বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। সেক্ষেত্রে করা যেতে পারে, ভূমি মন্ত্রণালয়ের পরবর্তী যে পরিপত্র হয়েছে সেখানে বণ্টননামা দলিল ব্যতীতও নামজারি করার সুযোগ রয়েছে। সেখানে সংশ্লিষ্ট সকল ওয়ারিশ যৌথভাবে একটা খতিয়ানের মাধ্যমে নামজারি সম্পাদন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তার জমির মালিকানা সত্ত্ব জারি রাখতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল দলিল জালিয়াতি ও নামজারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা। অনেকে পুরনো দলিল বা নকল কাগজ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে করে নেন। আবার অনেক সময় দলিল সঠিক থাকলেও নামজারি করতে গিয়ে প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। উত্তরাধিকার বণ্টনও ভূমি বিরোধের একটি বড় অংশ। পরিবারের সদস্যদের মধ্যে উত্তরাধিকার সূত্রে জমি ভাগ না করা বা ইসলামী নিয়ম অনুযায়ী বণ্টন না করলে ভাই ভাই, আত্মীয় স্বজনের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা গড়ে ওঠে। সামাজিক দিক থেকে দেখা যায় অশিক্ষা, দারিদ্র্য ও সচেতনতার অভাব মানুষকে সঠিক আইনি পদ্ধতি অনুসরণ করতে বাধা দেয়। এই ভূমি অফিস বা এসিল্যান্ড বা সাব রেজিস্ট্রার, এখানে কারো কোনো দোষ নাই। বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় নিজেরা ওয়ারিশানকে ঠকাইয়া ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসি এবং যে দলিল সৃজন করি সেই দলিলে দাতা গ্রহীতা নিজেরা সাইজা আমরা দলিল দিয়ে নিজেদের নামে রেকর্ড নিয়ে নিই। এতে কি হয়, যে মূল মালিক থাকে সে মালিক
বাদ হয়ে যায় এবং অন্যান্য ওয়ারিশে থাকে। এই ক্ষেত্রে মালিকানাটা বিরোধ দেখা যায়। আমরা যদি সঠিকভাবে মালিকানার কাগজপত্র দাখিল করি তাহলে সেই ক্ষেত্রে ভূমি অফিস আমাদের সহযোগিতা করতে পারে। আবার সরকার যদি ভূমি অফিসদের এরকম নির্দেশনা দেয় যে মালিকানা সঠিক আছে কি না সঠিকভাবে তথ্য এবং তদন্ত করা হয়, তাহলে আমরা সেই মালিকানাগুলোও আমরা সঠিকভাবে জানতে পারবো। এই যে মালিকানা বিষয়টা, যখন দেখি আমরা একজন আরেকজনের সম্পত্তির মালিক হয়ে যায়, তখন আমাদের এই আইন আদালত এগুলি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অনেক জোর ঝামেলা হয়। এই ক্ষেত্রে সরকার যদি এগিয়ে আসে যে এই মালিকানা যারা ছিল অথবা যারা আছে তারা সঠিক কিনা, সেই ক্ষেত্রে যদি ডিজেল করতো তাহলে আমার মনে হয় মালিকানা বিরোধটা চলে আসতো। ভূমি বিরোধ নিরসনের জন্য প্রথমেই প্রয়োজন আইনগত ব্যবস্থার সংস্কার ও ডিজিটাল রূপান্তর। বর্তমানে সরকার ডিজিটাল রেকর্ড রক্ষণাবেক্ষণ DLRS ও অনলাইন নামজারি প্রক্রিয়া চালু করেছে, যা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে রেকর্ড সংক্রান্ত বিরোধ অনেকাংশে কমে আসবে। ডকুমেন্টসটা জমা দিয়েছি, তার অ্যাপ্লাই করেছিলাম 30 তারিখে। উনি আমাকে বাকি প্রসিডিউর যা নামজারির জন্য তার সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে তথ্যগুলো দিয়েছেন যে এরপরে আমার কি করণীয়। আমি আসলে খুব স্যাটিসফাইড এই ব্যাপারে যে আমাদের সরকারি ব্যবস্থাপনার অধীনে যে কাজগুলো এখন হচ্ছে সরকারি অফিসে সেটা খুব চমৎকারভাবে হচ্ছে। আসলে অনলাইন হওয়াতে খুবই সুবিধা হয়েছে। জাস্ট আপনি একটু যদি বসেন, একটু অপেক্ষা করেন, তাহলে 10 মিনিটে আপনার কাজ হয়ে যাবে। অ্যাপ্লাই করাটা, অ্যাপ্লাই ডান হয়ে গেলে বাকি প্রসিডিউর খুব সহজ। লালকুটি তফসিল অফিসে এখানে এসে খাজনা দেওয়ার জন্য, তো উনি আমাকে সমস্ত কাগজপত্র দেওয়ার পরে বলল যে আপনি অনলাইনে দরখাস্ত করেন। আমি অনলাইনে আবেদন করার পর আইডি পাসওয়ার্ড করার পর ওনার কাছে আসছি। আসা পরে আমার নিজের মোবাইল থেকে আমি খাজনা দিতে পারছি। আগের সাথে এখন আমার প্রক্রিয়াটা আরও সহজ হয়েছে। আমি বাসা থেকে আমার নিজের মোবাইল থেকে খাজনা দিতে পারবো। এছাড়া দলিল যাচাইয়ের বাধ্যতামূলক নীতি, ভূমি ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা প্রয়োজন। সামাজিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতনতা ও সালিশ ব্যবস্থার সুষ্ঠু ব্যবহার। গ্রামীণ পর্যায়ে নিরপেক্ষ সালিশ বোর্ড ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। পাশাপাশি শিক্ষিত সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দকে এগিয়ে এসে ভূমি আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। ভূমি মালিকগণ যারা নাগরিক, সাধারণ নাগরিক, তারা যদি পূর্বের ন্যায় ভূমিকে না দেখে নতুন পদ্ধতিতে, নতুন বাংলাদেশের পদ্ধতিতে দেখে ভূমিকে যদি পূর্ণ সহযোগিতা করে জনগণ, তাহলে ভূমিটা অত্যন্ত সহজীকরণভাবে ভূমি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীগণ তাদের সেবা দিতে সুন্দরভাবে সক্ষমতা লাভ করবে। সেই ক্ষেত্রে ভূমি মালিক এবং ভূমি অফিসারদের নিয়ন্ত্রণের জন্যই আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ শতভাগ অনলাইনের পদ্ধতিটি চালু করা হয়, যাতে ভূমি অফিসে কোনো লেনদেন না হয়। অনলাইনে সকল প্রকার লেনদেন চালু করা হয়ে গেছে। এই শতভাগ লেনদেনের মাধ্যমে যাতে আমাদের ভূমি অফিসে কোনো লেনদেনের প্রশ্ন না আসে, প্রশ্নবিদ্ধ না হয়, সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয় ভূমি মন্ত্রণালয় থেকে। ভূমি প্রতিরোধের ক্ষেত্রে যদি এই শতভাগ অনলাইনকে সহযোগিতা করতে চায়, তাহলে অবশ্যই নাগরিকের ভূমিকাটি সর্বোচ্চ স্থানে নেওয়া উচিত। কারণ নাগরিক আমাকে অনেক কাগজপত্র দাখিল করে, যেগুলোর ভিতরে সে জানে যে এই দলিলটার ভিতরে কতটুকু সঠিকতা আছে, কতটুকু বেঠিকতা আছে। যদি সে আমাকে প্রপারলি সহযোগিতা না করে, সেক্ষেত্রেই ভূমি বিরোধের বিষয়গুলা জড়িয়ে যায়। আমি মালিক না, দলিল তৈরি করে মালিকানা দাবি করতেছি। আমি দখল না, জোরপূর্বক একটি সাইনবোর্ড লাগিয়ে নামজারি করে নিচ্ছি খালি জায়গার ভিতরে। আমি ওয়ারিশে বিভিন্ন ওয়ারিশ ঠকিয়ে ওয়ারিশান সনদপত্র অনলাইনেই তৈরি করতেছি, কিন্তু আসলে আমি ওয়ারিশ ঠকিয়েছি। যদি নাগরিকগণ এই সমস্ত কাজ থেকে বিরত থেকে ভূমি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে সহযোগিতা করে, তাহলে ভূমি মন্ত্রণালয়ের কোনো ভূমি অফিসারই সম্ভব না এই প্রতিরোধের সাথে সামিল হওয়া। বিধায় ভূমি প্রতিরোধের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, বেশিরভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা নাগরিক পালন করার জন্য চেষ্টা করবে, তেমন আমাদের অফিসও পালন করার জন্য দায় দায়িত্ব বহন করতে বাধ্য। বাংলাদেশে ভূমি বিরোধ একটি বহুমাত্রিক সমস্যা, যার মধ্যে রয়েছে আইনগত জটিলতা, সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়। শুধু আইনের কঠোরতা নয়, প্রয়োজন সচেতন নাগরিক মনোভাব, ধর্মীয় মূল্যবোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা ভূমি সংক্রান্ত সমস্যার মধ্যে ওয়ারিশান সম্পত্তির বন্টনের সমস্যাটা বিরাট সমস্যা। আমাদের দেশে বর্তমানে ওয়ারিশান সনদ দেওয়ার জন্য আদালতের একটা
আইন আছে যে ইউনিয়ন পরিষদ বন্টননামা দিবেন, মানে ওয়ারিশান সনদ দিবেন, কিন্তু কিভাবে দিবেন সেটা কিন্তু বলা নাই। এটা যদি অনলাইন করা যেত, যে আজকে আমার একটা সন্তান জন্ম হয়েছে, অটোমেটিক্যালি আমার নামের সাথে তার আত্মীয়তা সম্পর্কটা কানেক্টেড হয়ে যেত, মানে ফ্যামিলি ট্রিটা, আমার একজন দাদা মারা গেছে, আজকে ফ্যামিলি ট্রি থেকে তার নাম কাটা হয়ে যেত, আমার কয়জন ভাই বোন আছে, কত কিছু আছে, এটা যদি অনলাইনের মধ্যে ঢোকানো সম্ভব, এটা একবারেই সম্ভব। কারণ যেহেতু আমাদের দেশে অলরেডি এনআইডি সিস্টেমটা আছে, এখন শুধু আত্মীয়তা কানেকশনটা যদি কানেক্ট করে দেওয়া যায়, তাহলে আমি মারা গেলে আমার কোন কোন আত্মীয় রয়েছে এটা আর চেয়ারম্যানের মর্জির উপর থাকলো না। চেয়ারম্যানের মর্জির উপর থাকাতে কিন্তু এটার যথার্থতা নিয়ে আমাদের সমস্যা দেখা দিচ্ছে। আমাদের ফ্যামিলি ট্রিটা যদি অনলাইনে করা যেত, আমার মৃত্যুর পর আর চেয়ারম্যানের কথা বলা থাকলো না। যদি আমরা জমির রেকর্ড ও বন্টনে স্বচ্ছতা বজায় রাখি, ধর্মীয় বিধান মেনে চলি এবং সামাজিকভাবে একে অপরের অধিকারকে সম্মান করি, তাহলে ভূমি বিরোধের সংখ্যা অনেক কমে আসবে, যা একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনের পূর্বশর্ত। আপন ভূমি অনুষ্ঠানে আজকের পর্বে আমরা ঢাকা জেলার মিরপুর সার্কেলের সহকারী কমিশনার ভূমি অফিসে আমরা এসেছি। এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, সহকারী কমিশনার ভূমিসহ আরও যারা, এবং সেই সঙ্গে আছে ভূমি মালিকরা, তাদের কথা আমরা শুনলাম। এই কথার মধ্যে যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে মানুষের সম্পত্তি নিয়ে বিরোধ, পরিবারের মধ্যে ভাই বোন, ভাই ভাই, পারিবারিক এবং এই বাড়ি ওই বাড়ির সম্পত্তি মালিকানা, কাগজপত্রের জটিলতা, দখলের জটিলতা, এই বিরোধের বিড়ম্বনায় সব ভুগছে। কেন? এই একটি কাগজ এক জায়গায়, একজন সম্পত্তির মালিক টোটাল সম্পত্তির কাগজপত্র সংরক্ষণ করেন নাই, এই নানা কারণে সম্পত্তির বিরোধ চলছে। প্রয়োজন তথ্য জানা এবং তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, এই কাজটিই বর্তমান সরকার করছে। ভূমি ব্যবস্থাপনায় আসছে অনলাইন ব্যবস্থাপনা। এটি কার্যকর হলে এই বিরোধ অনেকাংশে কমে যাবে এবং মামলা মকদ্দমা থাকবেই না। তবে তার আগে প্রত্যেক ব্যক্তিকে হতে হবে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, মানসিকভাবে স্বপ্ন দেখতে হবে সৎভাবে। তাহলেই সমাজ থেকে, দেশ থেকে এই মামলা মকদ্দমা বিরোধ একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা সম্ভব। দরকার আন্তরিকভাবে কাজ করা, স্বপ্ন দেখা, সৎভাবে স্বপ্ন দেখে সততার সাথে দায়িত্ব পালন, এটি একটি অন্যতম নিয়ামক। আসুন এই কাজগুলোই আমরা আত্মনিয়োগ করি। ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য।